কিছুদিন আগে একটা আপডেট এসেছিল যে এই বছরের রেসলমেনিয়াতে কি হবে সেটা এখনও ডাব্লিউডাব্লিউই ঠিক করে উঠতে পারেনি। মানে এই বছরের রেসলমেনিয়ার ম্যাচকে নিয়ে এখনও ডাব্লিউডাব্লিউর লোকজনেরই মিস্ট্রিতে আছে। তো ডাব্লিউডাব্লিউই ভাবলো যে শুধু আমরা কেন মিস্ট্রিতে থাকবো, অডিয়েন্সদেরও একটু মিস্ট্রিতে রাখা যাক। তো মিস্ট্রি অ্যাটাকার নিয়ে তো আমরা মিস্ট্রিতে ছিলামই, তার মধ্যে আজকে আবার একটা মিস্ট্রি ক্রিয়েট চলে এসছে। মানে একটা কাঠের বাক্স যার মধ্যে যে কী আছে কেউ জানে না, লেখা আছে ডেলিভার টু ডাব্লিউডাব্লিউই আর ডু নট ওপেন আনটিল 28/2/2026। মানে এলিমিনেশন চেম্বার অবধি সেটাকে খুলতে বারণ করা হয়েছে। এবার এর ভেতর কি আছে সেটা নিয়েও একটা মিস্ট্রি তৈরি হয়ে গেছে। তো কি থাকতে পারে, ফ্যান্সরা কি মনে করছে সেটা নিয়ে কথা বলবো, তার সাথে আজকে রকে নিয়েও একটু কথা হবে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে যদি রয়ের শুরুটা বলি তো সেটা হয়েছিল জে উসো আর জিমি উসোর সাথে। এবার শুরুটা কী বা বলবো, তারা শুরু হতেই শেষ হয়ে গেছিলো, কারণ তারা যখন তাদের এন্ট্রি করছিল তাদেরকে মাঝপথেই আটকে দেয় দ্য ভিশন, যেখানে পল হেমন তাদেরকে ইন্টারাপ্ট করে আর তার সাথে পুরো ভিশন ছিল। কিন্তু পল হেমনকে আজকে ক্রাউড অত পাত্তা দিচ্ছিল না, সে বারবার লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলার চেষ্টা করছিল, কিন্তু পুরো ক্রাউড তাকে বু করছিল। তো লোগান পল বলে যে পল হেমনকে এইভাবে অপমান কী করেই বা করতে পারে। তো লোগান পল তারপর মাইক নিজের হাতে তুলে নেয়, নিজের প্রশংসা করতে থাকে কীভাবে সে তার পোকেমন কার্ডকে অনেক টাকায় বিক্রি করে বড়লোক হয়ে গেছে, সেই নিয়ে আর কি বড়াই করতে থাকে। তো তারপর সেই লাস্টে বলে যে মাই নেম ইজ লোগান পল, এই বলে সে মাইকটাকে ফেলে দেয়। তো তারপর আমরা দেখতে পাই সেখানে আবার মানে পল হেমন মাইকটাকে তুলে নেয়, আর তারপর ভিশন আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই সময় এলে নাইট সেখানে চলে আসে। আর এলে নাইটে আর ভিশনের তো ঝামেলা চলছেই, তো সেই নিয়েই মানে আর কি চলছিল। মাঝখানে অ্যাডাম পিয়ার্সও এসেছিল, আর অ্যাডাম পিয়ার্সও ভিশনকে এটাই বলার চেষ্টা করছিল যে তারা এইভাবে রকে আর কি হাইজ্যাক করতে পারে না, শোকে চলতে দিতে হবে। তো এলে নাইট এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছিল যে ঠিক আছে, যে শো যদি চলতেই হয় তাহলে এক কাজ করা যাক, রিংয়ের মধ্যে তো ভিশন দাঁড়িয়ে আছে, এবার ভিশনে তো এখন ব্রনসন রিড আছে, লোগান পল আছে, অস্টিন থিওরি আছে। তো ওরা ওই দিক থেকে তিনজন, আর ওই দূরে উসোসরা তো দাঁড়িয়েছিল। মানে উসোসদেরকে না আজকে দেখে পুরো বোকা মনে হচ্ছিল। মানে তারা ওই যে রয়ে শুরুতে এসেছিল, তারপরে এই যে 10 মিনিট তাদের যে প্রোমো চলেছে, মানে যা যা হয়েছে আর কি, ভিশন তারপর অ্যাডাম পিয়ার্স এলেনাইট এদের মধ্যে, এই পুরো সময়টায় উসোস শুধু ওই উপরে অডিয়েন্সের মধ্যে দাঁড়িয়েছিল চুপচাপ, তাদের কোনো কাজই ছিল না। তো লাস্টে এলেনাইট তাদেরকে ডেকে নেয় আর বলে যে চলো, উসোসদের সাথে আমার তো ইকুয়েশন অত ভালো না, কিন্তু তবু যদি উসোসরা রাজি হয় তাহলে আমরা একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ করতে পারি। তো উসোসরা রাজি হয়ে যায়, তারা উইকড বলে, আর অ্যাডাম পিয়ার্স ম্যাচটাকে অফিসিয়াল করে দেয়। এবার তারপর আমরা রয়ের শুরুতে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। এবার এই ম্যাচটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ এই ম্যাচটা একটা টিপিক্যাল যেমন 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ প্রত্যেক রতে আমরা একটা না একটা দেখতে পাই, সেরকমই ছিল। এই ম্যাচে সেরকম কোনো স্টোরি ছিল না। আর উসোসদের তো এখানে বলা যেতে পারে বলির বাখড়া বানানো হয়েছে, কারণ লাস্টে আমি ভেবেছিলাম হয়তো উসোসরা জিতে যাবে, যখন উসোসরা আর কি 1D লাগিয়ে দিয়েছিল লোগান পলকে, কিন্তু কোনোভাবে ব্রনসনের সেখান থেকে আর কি লোগান পলকে বাঁচিয়ে নেয়। লাস্টে যখন জিমি উসোকে ব্রনসনের একটা সুনামি মেরে দেয়, তখন আমরা দেখতে পাই যে ব্রনসনের জিমি উসোকে পিন করে আর তাদের টিমের জন্য মানে ভিশনের জন্য ম্যাচটাকে জিতে যায়। কিন্তু ভিশন ম্যাচটা জেতার পর আমরা দেখতে পাই যে লোগান পল আর কি অ্যাডাম পিয়ার্স বলছি, মাইকেল কোলের কাছ থেকে তার যে হেডসেট সেটাকে নিয়ে বলতে থাকে যে এটাই ভিশন, এই ওই সেই। কিন্তু সেই সময় আবার সেই মিস্ট্রি অ্যাটাকে চলে আসে, অ্যানাউন্সার টেবিলের উপরই তাকে একটা স্টোম্প মেরে চলে যায়। তো এইখান থেকে আবার আমরা দেখতে পাই যে সবাই মিস্ট্রি অ্যাটাকে তার মানে মিস্ট্রি অ্যাটাকের যে ছিল তাকে তাড়া করার চেষ্টা করছে, কিন্তু মিস্ট্রি অ্যাটাকের গিয়ে আবার সেই অডিয়েন্সের কাছে দাঁড়িয়ে যায়। তো মিস্ট্রি অ্যাটাকারের স্টোরি লাইনকে এখান থেকে কন্টিনিউ করা হয়েছে। এবার এই স্টোরি লাইনই রেগুলার চলছে, আর আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউটাকে রিভিল করবেও বলে, হয়তো এলিমিনেশন চেম্বারে গিয়ে রিভিল করতে পারে। আর তা না হলে যেহেতু এখন ব্রনসন রিড ইনজিওর্ড, সেথ রলিন্স ইনজিওর্ড, তাই হয়তো ডাব্লিউডাব্লিউ নিজেও জানেন না যে এখান থেকে অ্যাকচুয়ালি রিভিল কাকে করা উচিত। কিন্তু যাই হোক না কেন, এইভাবেই তারা স্টোরিকে কন্টিনিউ করছে। কিন্তু পরে আমরা ব্যাক স্টেজে দেখতে পেয়েছিলাম যে অ্যাডাম পিয়ার্স পল হেমনকে বলছিল যে পল হেমন হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এই মিস্ট্রি অ্যাটাকার তাদের জন্য যেমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, তেমন অ্যাডাম পিয়ার্সের জন্য প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আর পল হেমন এটাও মানে আজকে বলেছিল যে যদি অ্যাডাম পিয়ার্স তাদের এই মাঝখানে ইন্টারফেয়ার না করতো তাহলে তারা হয়তো এতদিন এই মিস্ট্রি মার্কসম্যান বা মিস্ট্রি অ্যাটাকারকে তাকে ধরে নিত। তো যাই হোক না কেন, কবে এটাকে রিভিল করে দেখার বিষয় হবে। কিন্তু আজকে আপাতত রতে আবার তাদের মধ্যে স্টোরি কন্টিনিউ হয়েছে। কিন্তু অনেকে মনে করছে যে যেহেতু সে আজকে লোগান পলকে এসে অ্যাটাক করেছে, তাই আমি যেমন কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এটা সম্ভবত হলে ব্যাড বানিও হতে পারে। তো সেই থিওরিটা আজকে আরও আর কি মানে বলা যেতে পারে আগুন ধরে নিয়েছে, কারণ অনেকে মনে করছে সম্ভবত এটা ব্যাড বানি, কারণ লোগান পলকেই সে বারবার কেন অ্যাটাক করছে। তো সেই কারণে এটা ব্যাড বানি হলেও হতে পারে, এরকম অনেকের ধারণা। কিন্তু আসলে কী হয় সেটা হয়তো আমরা আর কিছুদিন পর জানতে পারবো, হয়তো এলিমিনেশন চেম্বারে বা
টু রেসলমেনিয়ার মাঝে কখনো, দেখা যাক কে হয়। এবার এলিমিনেশন চেম্বারের কথা যখন উঠলোই তখন এলিমিনেশন চেম্বারের কোয়ালিফিকেশন ম্যাচ আজকেও কন্টিনিউ হচ্ছিল, যেখানে আজকে আমরা মেয়েদের একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাই, যেখানে বেলি, ন্যাটি আর আসুকার মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়েছিল কে এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই করবে সেটার জন্য। আর এখানে আমার একটা প্রেডিকশন ভুল হয়ে গেছে, আমি এলিমিনেশন চেম্বারের জন্য ন্যাটিকে প্রেডিক্ট করেছিলাম, কিন্তু আজকে এই ম্যাচে আসুকা জিতে গেছে আর আসুকা এলিমিনেশন চেম্বারের জন্য আর কি অ্যাডভান্স করে গেছে বা কোয়ালিফাই করে গেছে। আর এই বছর এলিমিনেশন চেম্বার ম্যাচে আমরা আসুকাকেও দেখতে পাবো। তো আসুকার ফ্যান্স এবার আনন্দে লাফালাফি করতে থাকো। আর ওই দিক থেকে আমরা ন্যাটি স্টোরি লাইনেও প্রোগ্রেশন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে ন্যাটিকে আর কি এসে ম্যাক্সিন ডুপ্রি অ্যাটাক করে দেয় মানে এন্ট্রেন্সের সামনে। আর এইভাবে ম্যাক্সিন ডুপ্রি আর ন্যাটির মধ্যেও যে আর কি ফিউড বা স্টোরি লাইন বা তাদের মধ্যে যে রাইভেলরি সেটা কন্টিনিউ হচ্ছে। কিন্তু মাঝখান থেকে দেখে মনে হচ্ছে বেলির জন্য ডাব্লিউডাব্লিউর কাছে এখন সত্যিই কোনো প্ল্যান নেই। এবার এইখানে আমরা দেখতে পাই আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সিএম পাঙ্ককে। এবার সিএম পাঙ্ক এসে তার রেগুলার প্রোমোতে সে যা বলে যে সে কেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আর সে কীভাবে মানে ডাব্লিউডাব্লিউর লোকজনরা তার উপর খুশি না, কারণ তারা মনে করছে যে সে হয়তো রেসলমেনিয়ার মেইন ইভেন্টকে আর কি একটু মানে প্রবলেমে ফেলে দিয়েছে, রেসলমেনিয়ার মেইন ইভেন্ট হয়তো তার জন্য নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সে ফাইটিং চ্যাম্পিয়ন, সে এসবে ভয় পায় না, সে রোমান রেন্সকেও হারাবে, এমনকি সে ফিন ব্যালারকেও হারাবে, এইসব কথা বলতে থাকে। তো সেখানে আমরা দেখতে পাই ফিন ব্যালার তাকে ইন্টারাপ্ট করে। আর ফিন ব্যালার আজকে একা আসেনি, ফিন ব্যালারের সাথে ডমিনিক মিস্ট্রিও ছিল, এমনকি আজকে জেডি ম্যাকডোনার রিটার্নও হয়ে গেছে। তো ফিন ব্যালার, জেডি ম্যাকডোনাল্ড, ডমিনিক মিস্ট্রিওর সাথে রিংয়ে আসে। এবার তারা রিংকে 3 দিক থেকে ঘিরে নেয়। সিএম পাঙ্ক ভাবে তারা হয়তো এবার সিএম পাঙ্ককে অ্যাটাক করবে, কিন্তু ওই দিক থেকে ফিন ব্যালার বলে যে সিএম পাঙ্ককে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা আজকে মারপিট করার উদ্দেশ্য নিয়ে আসিনি। তো তারপর তারা 3 জন রিংয়ে যায়, রিংয়ে গিয়ে আর কি ফিন ব্যালার আজকে সিএম পাঙ্ককে বলে যে সিএম পাঙ্ক এই যে নিজেকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলে, কিন্তু বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড কীভাবে হওয়া যায়, যখন সেই ইউকেতে আর কি নিজেকে প্রমাণ করবে, মেক্সিকোতে গিয়ে নিজেকে প্রমাণ করবে, এমনকি জাপানে গিয়ে নিজেকে প্রমাণ করবে, যেগুলো সবই ফিন ব্যালার করে এসেছে। এছাড়া ফিন ব্যালার আজকে একটা নতুন ক্রাইটেরিয়াও রেখেছে যে প্রথম দিন রতে ডেবিউ করেই যে রোমান রিংসকে হারিয়ে দিয়েছে সেই হলো বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবার এইটা শুনে অনেক রোমান রিংস হেটার্সদের আর কি গা জ্বলে উঠতে পারে যে রোমান রিংসকে এতটা প্রায়োরিটি কীভাবে দেওয়া হচ্ছে, রোমান রিংসকে হারালে কীভাবে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হওয়া যায়। কিন্তু এটাই হচ্ছে রোমান রিংসের অরা। এবার এটা যারা মানতে পারে তারা মানে, আর যারা মানতে পারে না তাদের জন্য আমার সহানুভূতি আছে, আর কিচ্ছু নেই। তাদের কথায় আমি আর রাগও করি না, তাদের কথায় আমার এখন শুধু হাসিই পাই যে তারা এখনও জানে না যে অ্যাকচুয়ালি রোমান রিংস কী জিনিস। যাই হোক, তারা কোনোদিন বুঝবেও না, তাদেরকে নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। যাই হোক, তারপর সিএম পাঙ্ক এই কথায় মানে রাজি হয়ে যায় মানে কি এই কথাটাকে স্বীকার করে যে হ্যাঁ ফিন ব্যালার যে কথাগুলো বলছে সেগুলো অ্যাকচুয়ালি সত্যি, কারণ ফিন ব্যালার ইউকেতে গিয়ে আর কি নিজেকে প্রমাণ করেছে, মেক্সিকোতে গিয়ে নিজেকে প্রমাণ করেছে, জাপানে গিয়ে নিজেকে প্রমাণ করেছে। কিন্তু যতদূর সিএম পাঙ্কের মনে আছে এই সব সময়ে সে যখন আর কি স্ট্রাগল করছিল বা এই সব জায়গায় গিয়ে সে যখন রেসলিং করছিল তখন সে একা ছিল, আর সে যখন নিজেকে প্রমাণ করেছে তখন তার সাইডে কেউ ছিল না। আর এখন তার সাইডে যারা দাঁড়িয়ে আছে মানে এই যে জেডি ম্যাকডোনা আর এই স্টুপিড ডমিনিক মিস্ট্রিও সিএম পাঙ্কের ভাষায়, তো তাদের সাথে ফিন ব্যালার শুধু সময় নষ্ট করছে। ফিন ব্যালার হয়তো ভাবছে যে এদের সাহায্য করে এদেরকে ফিন ব্যালার নিজের লেভেলে নিয়ে আসবে এদেরকে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিন ব্যালার এদের লেভেলে পড়ে যাচ্ছে আর তার লেভেল শুধু ডাউন হচ্ছে এদের সাথে থেকে থেকে। তো এইটা বলার পর আমরা দেখতে পাই সে যেমন ডমিনিককে স্টুপিড বলে, ওই দিক থেকে জেডি ম্যাকডোনাকে অপমান করে, আর তারপর পুরো ক্রাউড তার যেহেতু একটু মাথাটা একটু বড়, ফোরহেডটা একটু বড়, তো সেটা নিয়ে আর কি মজা করতে থাকে, সেটা নিয়ে আর কি মারতে থাকে তার উপর। আর তো এইভাবে অপমান চলতে থাকে, আর তারপর এমনকি আরও বেশি অপমান করার জন্য সিএম পাঙ্ক উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে যায় আর বলে যে যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে তুই প্রমাণ কর আমি ভুল বলেছি, আর তোর মধ্যে যদি দম থাকে তুই আমাকে অ্যাটাক করে দেখা, তুই নিজেকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড প্রমাণ করে দে। তো আজকে আমরা দেখতে পাই তারপর সিএম পাঙ্ক যখন উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে যায় তখন ফিন ব্যালারের কাছে পুরো সুযোগ ছিল যে সে আর কি ডমিনিক আর ওই দিক থেকে জেডি ম্যাকডোনার সাথে সিএম পাঙ্ককে অ্যাটাক করতে পারতো, আর জেডি ম্যাকডোনাতে অ্যাটাক করতেও যাচ্ছিল, কিন্তু ফিন ব্যালার তাদের দুজনকেই আটকে দেয়, মানে জেডি ম্যাকডোনা ডমিনিককে আটকে দেয়, আর আজকে সিএম পাঙ্কের উপর অ্যাটাক করে না। আর এইভাবে সিএম পাঙ্ক আজকে আর কি রিং ছেড়ে চলে যায় আর এলিমিনেশন চেম্বারের জন্য তাদের ম্যাচটাকে হাইপ করে দিয়েছে। তো ফিন ব্যালার সিএম পাঙ্ককে ভয় পাচ্ছে না কি পাচ্ছে সেটা তো দেখার বিষয় হবে, কিন্তু এইখান থেকে যেহেতু আর কি জেডি ম্যাকডোনা সিএম পাঙ্ককে অ্যাটাক করতে পারেনি, তো আমরা দেখতে পাই জেডি ম্যাকডোনা আর ফিন ব্যালারের মধ্যে আর কি একটা ঝগড়া শুরু হয়ে যায়, মানে আর কি ছোটোখাটো ঝগড়া, যেখান থেকে আমরা দেখতে পাই যে তারা দুজনেই সেখান থেকে চলে যায়। আর মাঝখান থেকে ডমিনিক একা হয়ে যায়, ডমিনিক মনে মনে ভাবে যে আমি একা হয়ে গেলাম এবার কী হবে, কারণ আমার তো এখন একটা ম্যাচ আছে, কারণ ডমিনিকের আজকে একটা কোয়ালিফিকেশন ম্যাচও ছিল এলিমিনেশন চেম্বারের জন্য। তো সেটাতে কী হয়েছে সেটা নিয়ে একটু পরে কথা হবে, কিন্তু এইভাবেই আজকে আর কি জাজমেন্টের মধ্যে ব্রেকআপের আরও একটা টিজ ডাব্লিউডাব্লিউ দিয়ে দিয়েছে। এবার জাজমেন্টের কথা যখন হচ্ছে তখন আমরা আমাদের ওমেন্স চ্যাম্পিয়ন লিভ মর্গানের চ্যালেঞ্জার মানে
স্টেফিনি ভ্যাকারকেও দেখেছিলাম। কীভাবে দেখেছিলাম, যে ব্যাক স্টেজে আজকে লিভ মর্গানের একটা ইন্টারভিউ হচ্ছিল, যেখানে মাইকেল কোল জানার চেষ্টা করছিল যে লিভ মর্গান রেসলমেনিয়ায় কাকে চুজ করবে। তো লিভ মর্গান তো উত্তরটা দেয় না, সেখানে ডমিনিকও চলে আসে, আর লিভ মর্গান বলে যে আমি এই সুযোগটার জন্য এত বছর অপেক্ষা করেছি, আমি এত সহজে তোমার ডিসিশন নেবো না, আমি সময় নিয়ে ডিসিশনটা নেব। কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে স্টেফিনি ভ্যাকার চলে আসে, আর তারপর মেক্সিকান ভাষায় সে যে কী বলেছে লিভ মর্গানকে, ছাতার মাথা, আমার তো মাথায় কিছুই ঢোকেনি। ডমিনিক আর তার মধ্যেই কথোপকথন চলতে থাকে, সে যে কী বলে আমার মাথায় কিছু ঢোকে না, কিন্তু ডমিনিক হয়তো লিভ মর্গানকে আর কি ট্রান্সলেট করে বলছিল যে সে কী বলছে, আর লিভ মর্গান তার কথা শুনে কেঁদে ফেলেছে আজকে। তো যখন স্টেফিনি ভ্যাকার সেখান থেকে চলে যায়, তখন লিভ মর্গান কাঁদতে শুরু করে দিয়েছিল। তো কী এমন বললো ভগবান জানে, কিন্তু এখান থেকে মনে হচ্ছে যে এবার তো লিভ মর্গান স্টেফিনি ভ্যাকারকেই চুজ করতে চলেছে, এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এছাড়া আজকে আমরা এজে লিকেও রতে দেখেছিলাম, যেখানে এজে লি এসে এটাই বলছিল যে আগের সপ্তাহে সে রতে রিটার্ন করেছিল, রিটার্ন করার সাথে সাথে সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার হয়ে গেছে। সে বেকি লিঞ্চকে হারাতে চলেছে। বেকি লিঞ্চ তাকে এটা আর কি বুঝতে সাহায্য করেছে যে বিজনেসটা এখন সিরিয়াস হয়ে গেছে, এখন আর ইয়ার্কি মারার সময় নেই। আর এই বলতে বলতে আমরা দেখতে পাই বেকি লিঞ্চ তাকে ইন্টারাপ্ট করে। বেকি লিঞ্চও বলে যে সে কোনো নাম্বার 1 কন্টেন্ডার হয়নি, সে তাকে এটা করতে বাধ্য করেছে, কারণ এটা তার কাছে একটা এক্সকিউজ আর কি। তো তখন আর কি বেকি লিঞ্চ বলে যে আমি জানি যে আমি এখন রিঙে গেলে তুই আমার গায়ে হাত তুলবি। তখন এজেলি বলে যে না না, তুই রিঙে চলে, রিঙে গেলে মানে তুই রিঙে এলে আমি তোর উপর হাত তুলবো না, এমনকি আমি জানি তুই চিপ শট দিতে আর কি ওস্তাদ, তো তুই পারলে আমার গায়ে আগে হাত তুলিস, আমি তোকে সেই সুযোগটাও দিচ্ছি। তো আমরা দেখতে পাই বেকি লিঞ্চ রিঙে যায়, এমনকি এজেলি তো তার হাত পেছনে করে দাঁড়িয়ে যায় যাতে বেকি লিঞ্চ তাকে মারতে পারে, কিন্তু বেকি লিঞ্চ আজকে এজেলির গায়ে হাত তোলে না, কারণ বেকি লিঞ্চের মনেও হয়তো কোথাও না কোথাও ভয়টা ছিল যে এজেলিকে মারলে এজেলিও তাকে ছাড়বে না। তো বেকি লিঞ্চ খুব ভালোভাবে এখান থেকে আর কি বেঁচে গেছে। তো বেকি লিঞ্চ বলেছে ও আমি জানি তুই এটা কেন চাইছিস, যাতে আজকে আমি তোর গায়ে হাত তুলি আর তুই পরে একটা এক্সকিউজ দিতে পারিস যে এলিমিনেশন চেম্বারে আমি আমার 100%-এ ছিলাম না, এই কারণে তুই আমাকে হারাতে পারিস নি। না না, এইসব কোনো এক্সকিউজ চলবে না, তুই এলিমিনেশন চেম্বারের জন্য পুরো 100%-এ আর আমি তোকে এলিমিনেশন চেম্বারেই দেখে নেবো। এই বলে আর কি বেকি লিঞ্চ তার গায়ে হাত তুলতে গিয়েও হাত তোলে না, সে আর কি সেখান থেকে চলে যায়। তো এইভাবেই ডাব্লিউডাব্লিউ বেকি লিঞ্চ আর এজেলের ফিউডটাকে এলিমিনেশন চেম্বারের জন্য আর কি হাইপ করছে। এবার আমি তো এটাকে রেসলমেনিয়ার ফিউড ভেবেছিলাম, কিন্তু এলিমিনেশন চেম্বারে দেখা যাক আমাদের এজেলি ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পারে কিনা। কিন্তু সত্যি বলছি, যখনই এজেলি আর বেকি লিঞ্চের সেগমেন্ট হয় না, যদিও বেকি লিঞ্চ আমার অল টাইম ফেভারিট, কিন্তু আমার মনে হয় বেকি লিঞ্চ আর এজেলি দুজনে একটু ওভার অ্যাক্টিংটা বেশি করে, এই কারণে তাদের সেগমেন্টগুলো দেখে আমার একটু বেশি হাসি পেয়ে যায়, জানি না কেন। এবার তোমাদের কী ধরনের, মানে তোমাদের এই সেগমেন্টগুলো কেমন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো, তাহলে আমিও দেখবো যে আমার কি শুধু একারই এরকম মনে হয় যে তারা একটু বেশি ওভার অ্যাক্টিং করে, নাকি তোমাদের মধ্যেও মানে কিছু জনের মনে হয় যে অ্যাকচুয়ালি তারা একটু ওভার অ্যাক্টিং করে ফেলে মাঝে মাঝে। যাই হোক না কেন, এল গ্র্যান্ডে আমেরিকানে ভার্সেস অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানের ফিউড এখনও চলছে, যেখানে আজকে আর কি আমরা জানতে পেরেছিলাম যে নেক্সট উইকের জন্য একটা আরেকটা কোয়ালিফিকেশন ম্যাচ আর কি কনফার্ম হয়ে গেছে, যেখানে আমাদের মেন ইভেন্ট যে উসো, ওদিক থেকে ব্রনসন রিড আর অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোর মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ হবে। তো নকল এল গ্র্যান্ডে আমেরিকানো বলে যে অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো এত সুযোগ পাচ্ছে, আমি কেন কোনো সুযোগ পাবো না, আমিও একটা সুযোগ চাই। তখন অ্যাডাম পিয়ার্স বলে যে ঠিক আছে, আজকে তাহলে তুই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার হওয়ার জন্য একটা সুযোগ পাবি। তো তার এগেনস্টে কে কম্পিট করবে সেটা একটা সারপ্রাইজ ছিল। তো আমরা দেখতে পাই সেখানে সে লস আমেরিকানসদের সাথে বেরিয়ে আসে, আর তার চ্যালেঞ্জার হিসেবে সেখানে চলে আসে পেন্টা। তো পেন্টা আর নকল এল গ্র্যান্ডে আমেরিকানোর মধ্যে আজকে একটা ম্যাচ শুরু হয়, যেই ম্যাচে সবথেকে মজাদার বিষয় ছিল যে লস আমেরিকানোসদের আমরা অনেক ইন্টারফারেন্স দেখতে পাই, কিন্তু মাঝখান থেকে যে ব্রাভো আমেরিকানো ছিল আর কি, তাকে আমরা দেখতে পাই কেউ একজন রিংয়ের তলায় টেনে নেয়, আর সেখান থেকে যখন আরেকজন আর কি আমেরিকানো সে যখন তাকে টেনে বের করে, তখন সেখান থেকে অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো বেরিয়ে আসে, আর তাকে দেখে নকল এল গ্র্যান্ডে আমেরিকানোর অবস্থা খারাপ হয়ে যায়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাই পেন্টা নকল এল গ্র্যান্ডে আমেরিকানোকে হারিয়ে দেয়, আর পেন্টা এখন ডমিনিকের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার হয়ে গেছে। তো আবার পেন্টা ডমিনিকের ম্যাচ হবে, দেখা যাক এটা কী হয়। কিন্তু তারপর আমরা দেখতে পাই নকল এল গ্র্যান্ডে আমেরিকানো আর আসল এল গ্র্যান্ডে আমেরিকানোর মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। তারা মানে যে আসল এল গ্র্যান্ডে আমেরিকানো সে নকল এল গ্র্যান্ডে আমেরিকানোকে একটা সুপ্লেক্স মেরে দেয়, আর তারপর আবার তার মাস্ক খোলার চেষ্টা করে। আমি বলছি ভাই এখনই মাস্ক খুলিস না, তুই এখনই রিভিল করে দিলে তোদের রেসলমেনিয়া ম্যাচটাই নষ্ট হয়ে যাবে। তো এইভাবেই ডাব্লিউডাব্লিউ এদের ফিউডটাকেও কন্টিনিউ করেছে। কিন্তু পেন্টার কথা থেকে মনে পড়লো, মানে লুচাডোরদের কথা থেকে অ্যাকচুয়ালি মনে পড়লো যে এজে স্টাইলস। এবার এজে স্টাইলসের কথা আমার কেন মনে পড়ছে, কারণ এই তার ট্যাগ টিম মানে ট্যাগ টিম পার্টনার ছিল না ড্রাগন লি, তো সেটার থেকে মনে পড়লো আর কি। যাই হোক, এজে স্টাইলস নেক্সট উইকের রতে একটা ট্রিবিউট পেতে চলেছে। ডাব্লিউডাব্লিউ এটা কনফার্ম করে দিয়েছে যে এজে স্টাইলসকে তারা নেক্সট উইকের রতে একটা ট্রিবিউট দিতে চলেছে। এবার এজে স্টাইলস সেখানে ইন পার্সন উপস্থিত থাকবে নাকি জাস্ট তার একটা ভিডিও প্যাকেজ চালানো হবে, আই ডোন্ট নো, আমি জানি না। সেটা হয়তো মানে কিছুদিন পর জানা যাবে যখন ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি সেটাকে অ্যাডভার্টাইজ করবে। কিন্তু নেক্সট উইকে এজে স্টাইলসের একটা ট্রিবিউট হতে চলেছে,
তো দেখা যাক সেখানে কি হয়, আর সেখানে কি হতে পারে তার একটা ছোটোখাটো হিন্ট আজকে আমরা মেন ইভেন্ট থেকে পেয়েছি, তো সেটা নিয়েও কথা বলবো। এছাড়া আজকে ব্যাক স্টেজে আমরা দেখেছিলাম যে অ্যাডাম পিয়ার্স ওবা ফেমিকে একটা রয়ের কন্ট্রাক্ট দিচ্ছে, আর সে তাকে বলছে যে আমি জানি তুমি স্ম্যাকডাউনের থেকে কন্ট্রাক্ট পেয়ে গেছো, কিন্তু আমার কন্ট্রাক্টটা বেটার, আর আমার মনে হয় দ্য রুলারের ফ্ল্যাগশিপ শোতেই থাকা উচিত। তো ওবা ফেমি তাকে বলেছে যে সে ভেবেচিন্তে আর কি দেখবে, আর তারপর সে ভেবেচিন্তে সাইন করবে। তো এই বলে যখন ওবা ফেমি সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার সাথে কনফ্রন্টেশন হয় দ্য রুসেফের, কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজকে রুসেফের জ্যাকেটের ভিতরে রুসেফ তার জ্যাকেটের ভিতরে যে টি শার্টটা পরেছিল সেই টি শার্টটা কি কেউ লক্ষ্য করেছো? সেইটা ছিল হ্যাপি রুসেফ ডে টি শার্ট। তো রুসেফের সেই যে পুরনো গিমিকটা ছিল হ্যাপি রুসেফ ডে, সেটাকেই হয়তো ডাব্লিউডাব্লিউ আবার ফিরিয়ে আনার পরিকল্পনা করছে, সেইটাকেই আজকে ডাব্লিউডাব্লিউ টিজ করার চেষ্টা করছিল। তো দেখা যাক, রুসেফের এই হ্যাপি রুসেফ ডে তো খুব ফেমাস হয়েছিল সেই সময়, এই সময় এটা কতটা চলে সেটা দেখার বিষয় হবে। কিন্তু সেটা বলার আগে এবার চলে আসা যাক সেই মিস্ট্রি ক্রেট বা সেই মিস্ট্রিয়াস কাঠের বাক্সটার কথাই, যেটা আজকে আর কি ডাব্লিউডাব্লিউতে আমরা দেখতে পেয়েছিলাম। তো ব্যাক স্টেজে একটা সেগমেন্টে আমরা দেখতে পাই একজন ডেলিভারি ম্যান আর কি অ্যাডাম পিয়ার্সকে সেই কাঠের বাক্সটার সামনে নিয়ে যাচ্ছে। এবার ওই কাঠের বিশাল বড় বাক্সে লেখা আছে যে ডেলিভার টু ডাব্লিউডাব্লিউ, ডু নট ওপেন আনটিল 28/2/2026, মানে 28/2/2026 আগে এই বাক্সটাকে খোলা বারণ। এবার 28/2/2026 হচ্ছে এলিমিনেশন চেম্বারের ডেট, মানে এলিমিনেশন চেম্বারে এই বাক্সের ভেতর কী আছে সেটা রিভিল হবে। এবার অ্যাডাম পিয়ার্স তো সে ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসা করে এর ভেতর কী আছে, সে বলে আমি জানি না, কে পাঠিয়েছে আমি জানি না। তখন বলে তুমি কি কিছু জানো? তো বলে এখানে দেখ, এখানে আমার নাম কি কোথাও লেখা আছে? বলছে না। বলে এখানে ডাব্লিউডাব্লিউর নাম লেখা আছে, তো তুই এটাকে রতে এনেছিস কেন? আমি চাই তুই এটাকে গাড়িতে তুলে স্ম্যাকডাউনে পাঠিয়ে দে, আর তারপর নিক অল্ডিস বুঝবে এর ভেতর কী আছে সেটা নিয়ে। তো তখন ডেলিভারি ম্যান আর কি রাজি হয়ে যায়, কিন্তু এখন আবার একটা মিস্ট্রি তৈরি হয়ে গেছে যে অ্যাকচুয়ালি এই বক্সের ভেতর আছেটা কি, আর সেটাকে এলিমিনেশন চেম্বারেই কেন রিভিল করতে হবে। এবারে এই নিয়ে আবার অনেক থিওরি বানানো শুরু হয়ে গেছে, যেমন অনেকে মনে করছে এখানে হয়তো সেই ভিন্স ম্যাকম্যান একসময় একটা ডিম এনেছিল না, সেই রকেট ডিম বলছে, এটা সোনার ডিম, যেটা আর কি রকের সাথে রিলেটেড ছিল, রকের কোনো সিনেমার সাথে। তো বলছে সেরকম টাইপের কিছু হতে পারে। আবার অনেকে তো মনে করছে এর ভেতর থেকে ক্রিস জেরিকো বেরাতে পারে। এবার দেখো, যদি আমরা ডাব্লিউডাব্লিউর গল্পকে সাইডে রেখে দিই তাহলে তোমরা ভাবো একজন মানুষকে যদি আজকে কত তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ, তো এই 16 তারিখ থেকে যদি সোজা 28 তারিখ অব্দি একটা বাক্সে বন্দি করে রাখা হয়, সে কি আর বেঁচে থাকবে? কিন্তু ডাব্লিউডাব্লিউতে সব কিছু হতে পারে, তাই অনেকে মনে করছে যে এই বাক্সের ভেতরে হয়তো ক্রিস জেরিকো আছে, আর যখন আর কি এলিমিনেশন চেম্বারে বাক্সটাকে খোলা হবে তখন এর ভেতর থেকে ক্রিস জেরিকো বেরাবে। এবার সত্যি কথা বলতে আমি আর ক্রিস জেরিকোকে নিয়ে চ্যানেলে কোনো কথা বলতেই চাই না। সবার প্রথমে ভেবেছিলাম এই বছরের রয়ের প্রথম এপিসোডে ক্রিস জেরিকো আসবে, আসেনি। রয়্যাল রাম্বলে ক্রিস জেরিকো আসবে, আসেনি। আমার তো এখন এটাই সন্দেহ হচ্ছে যে ক্রিস জেরিকো আদৌ AEW থেকে বেরিয়েছে কিনা। তো যদি বেরিয়ে থাকে তো তাহলে হয়তো হতে পারে যে হ্যাঁ AEW থেকে ডাব্লিউডাব্লিউতে ক্রিস জেরিকোকে বাক্সবন্দি করে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা হতেই পারে। কিন্তু আমি জানি না এর ভেতর অ্যাকচুয়ালি কী আছে, আমার সত্যি কোনো আইডিয়া নেই। কিন্তু হ্যাঁ, যদি ফ্যান্সদের কথা আর কি সত্যি হয় তাহলে এর ভেতর থেকে ক্রিস জেরিকো বেরাতে পারে। এবার কথা হচ্ছে এতদিন ক্রিস জেরিকো বাক্সের ভেতর বসে কী করবে সেটা ক্রিস জেরিকোই জানে, যদি সত্যি অ্যাকচুয়ালি ক্রিস জেরিকোই বাক্সের ভেতর থেকে বেরায়। তো তোমরা বলো তোমাদের কি মনে হচ্ছে? আমার তো সত্যি কোনো ধারণা নেই যে অ্যাকচুয়ালি এর ভেতর থেকে কোনো সুপারস্টার বেরাবে নাকি কোনো মানে আর কি জড় বস্তু বেরাবে, আমি সত্যিই জানি না। কিন্তু হ্যাঁ, মিস্ট্রি তো ডাব্লিউডাব্লিউ ক্রিয়েট করে দিয়েছে, এটা দেখে ভালো লাগছে যে কিছু একটা সাসপেন্স তো ডাব্লিউডাব্লিউ রাখার চেষ্টা করছে এলিমিনেশন চেম্বারের জন্য। তো এলিমিনেশন চেম্বারেই আমরা এর উত্তর পাবো। কিন্তু এলিমিনেশন চেম্বারে কোয়ালিফিকেশনের জন্য আজকের রয়ের মেন ইভেন্টে আরেকটা ট্রিপল থ্রেট ম্যাচ ছিল, যেইখানে জিভন ইভেন্স, ডমিনিক মিস্টেরিও আর গুন্থার একে অপরের মুখোমুখি হয়েছিল। এবার পুরো ম্যাচে গুন্থারের ডমিনেন্স ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে আমরা দেখতে পাই যে ডমিনিক আর কি চিটিং করার চেষ্টা করছিল। সে আর কি যে রিং বেল বাজানোর যে হাতুড়িটা, সেই হাতুড়িটা দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল, কিন্তু গুন্থার তাকে ধরে নেয়। কিন্তু গুন্থার যখন তাকে রিং সাইডে ধরে নিয়েছিল তখন আমরা দেখতে পাই গুন্থারকে রিং বেল দিয়ে অ্যাটাক করে দেয় ড্র্যাগন লি। এবার যেহেতু ট্রিপল থ্রেট ম্যাচ, তাই কোনো ডিসকোয়ালিফিকেশন তো ছিল না, তো ম্যাচ সেখানে থামে না। কিন্তু ড্র্যাগন লি যেহেতু তাকে অ্যাটাক করে দিয়েছে, তো গুন্থারের খেলা সেখানেই শেষ হয়ে যায়। তো এই সুযোগটাকে ডমিনিক মিস্ট্রিও তোলার চেষ্টা করেছিল, কিন্তু আমরা দেখতে পাই ডমিনিক যখন 619 মেরে আর কি তার ফাইনাল মুভ দিতে যাচ্ছিল, তখন সেটাকে কাউন্টার করে আমাদের জীবন ইভেন্স তাকে একটা ওজি কাটার মেরে দেয়। ওজি কাটার মেরে ডমিনিককে হারিয়ে সে হয়ে গেছে এলিমিনেশন চেম্বারের জন্য মানে কোয়ালিফাই। আর জীবন ইভেন্টসকেও আমরা এলিমিনেশন চেম্বার ম্যাচে দেখতে পাবো। তো আমার প্রেডিকশন মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে, মানে 4 জন তো মোটামুটি আমার ঠিকঠাকই মেবি হতে চলেছে। শুধুমাত্র আমি যে ওই দিক থেকে রয়েস্কিস আর ব্রন ব্রিকারকে প্রেডিক্ট করেছিলাম, সেই দুটো জায়গায় হয়তো ব্রন ব্রিকারের জায়গায় কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউ নিয়ে নিয়েছে, আর রয়েস্কিসের জায়গায় সম্ভবত এই নেক্সট উইকে যে কোয়ালিফিকেশন ম্যাচটা হতে চলেছে তার মধ্যে থেকে কেউ একজন যেতে চলেছে। বাকি আমার প্রেডিকশন মোটামুটি এলিমিনেশন চেম্বারের জন্য ঠিকঠাকই ছিল আর কি এই বছরে। যাই হোক না কেন, এবারে যেমন আমি বলছিলাম যে এই মেন ইভেন্ট থেকে এজে স্টাইলসের কি কানেকশন আছে,
তো এই যে ড্র্যাগনলি গুন্থারকে অ্যাটাক করেছে, এবার নেক্সট উইকে হয়তো গুন্থারের বদলে নিতে চাইবে, আর আমরা হয়তো ড্র্যাগনলি আর গুন্থারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। বা ড্র্যাগনলিকে বাঁচানোর জন্য যদি এজে স্টাইলস আসে, আর এজে স্টাইলসকে বাঁচানোর জন্য বা ড্র্যাগনলিকে বাঁচানোর জন্য যদি সেখানে রে মিস্ট্রিও আসে, তাহলে হয়তো আমরা সম্ভবত এই বছরের রেসলমেনিয়াতে গুন্থার ভার্সেস রে মিস্ট্রিওর মধ্যে একটা ম্যাচ দেখতে পেতে পারি, কারণ সেটার সম্ভাবনা আছে। আর হয়তো এই বছরের রেসলমেনিয়ায় গুন্থার রে মিস্ট্রিওকেও রিটায়ার করে দিল, কারণ সে তো এসেছেই লেজেন্ডদেরকে রিটায়ার করতে এই সময়। তো এইখান থেকে একটা স্টোরি লাইন বানানো গেলে যেতে পারে। তো এইভাবে এজে স্টাইলসকে হয়তো নেক্সট উইকে ডাব্লিউডাব্লিউ ইউজ করতে পারে, কিন্তু আমি এক্সাইটেড আছি যে নেক্সট উইকে অ্যাকচুয়ালি এজে স্টাইলসের সাথে হবেটা কি। তাছাড়াও তোমাদেরকে মনে করি দিই, নেক্সট উইকে যে রটা হতে চলেছে সেখানে আমাদের বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারেরও রিটার্ন হতে চলেছে। তো সেটার জন্য তোমাদের এক্সাইটেড থাকা উচিত। তো আজকের রয়ের এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে হাইপ করে দিও, তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।